সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই এই করোনা মহামারীর সময়ে অবশ্যই নিজ গৃহে অবস্থান করছো এবং পরিবারের সাথে ভালো আছো এই আশা করছি। আমরা আজকে অনলাইন ক্লাসে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ফিন্যান্স অংশে সর্বশেষ অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার নিয়ে আলোচনা করছি। ঝুঁকি ও মুনাফার হার, প্রথমে আমাদেরকে জানতে হবে ঝুঁকিটি কী। আমরা খুব সংক্ষেপে বলছি, ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই কিন্তু ঝুঁকি। আর মুনাফা হলো কোথাও বিনিয়োগ করলে সে বিনিয়োগ থেকে বাড়তি যে অংশটুকু পাওয়া যায় মূলধন যেটা বিনিয়োগ করবা সেটা বিনিয়োগ করার পরে মূলধন ছাড়া বাড়তি যে অংশটুকু পাওয়া যায় সেটি হলো মুনাফার হার। আমরা একটু অন্যভাবে বলছি, ঝুঁকি হলো প্রত্যাশিত ফলাফল। তুমি কোথাও বিনিয়োগ করলে সেখানে একটা ফলাফল, সেখানে একটা আয় প্রত্যাশা করবা। সেই প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের পার্থক্যের সম্ভাবনাটা হলো ঝুঁকি। অর্থাৎ তুমি একটা প্রত্যাশা করবা, দেখা যায় যে প্রকৃত ফলাফল দেখা যায় যে অন্য একটা হয়েছে। হয় যখনই কম হবে তখনই সেখানে ঝুঁকির সৃষ্টি হবে। আর মুনাফা হলো বিনিয়োগতে প্রাপ্ত অথবা প্রাপ্য। কেননা তুমি কোথাও বিনিয়োগ করলে সেখানে তুমি সুবিধাটা নগদও পেতে পারো, আবার দেখা যায় তুমি সুবিধা পাওনা হয়েছ কিন্তু অর্থটা পাও নাই, সেটি হলো প্রাপ্য। তাহলে বিনিয়োগতে প্রাপ্ত অবলিক প্রাপ্য সুবিধা হলো মুনাফা। আর মুনাফার হার হলো সেই প্রাপ্ত বা প্রাপ্য সুবিধাকে 100 দ্বারা গুণ করলে পেয়ে যাব আমরা মুনাফার হার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটি নিয়ে মূলত আলোচনা করব এই অধ্যায়ে, ঝুঁকি ও মুনাফার হারের ক্ষেত্রে কিভাবে ঝুঁকিটি পরিমাপ করা হয়, যে কোনো বিনিয়োগ ক্ষেত্রে কিভাবে ঝুঁকি পরিমাপ করা হয় সেটি আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। ঝুঁকি পরিমাপ করার জন্য মূলত দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। আদর্শ বিচ্যুতির আরেকটা নাম হলো পরিমিত ব্যবধান, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এটাকে আমরা সাংকেতিক চিহ্ন অর্থাৎ সংক্ষেপে আমরা সিগমা দিয়ে দেখাবো। এই ডিনোট করব কি দিয়ে? সিগমা দিয়ে, অথবা কেউ ইচ্ছা করলে এস ডি দিয়েও ডিনোট করতে পারে। আর আরেকটি পদ্ধতি হলো বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে আমরা প্রথমে আদর্শ বিচ্যুতি নিয়ে আলোচনা করছি। যাদের পরিসংখ্যান আছে তারা পরিসংখ্যানে আদর্শ বিচ্যুতি সম্পর্কে ধারণা অর্জন করেছ। তা আমরা এখানে একটু দেখাচ্ছি ঝুঁকি পরিমাপ করার প্রথম পদ্ধতিটি কি? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি বের করার জন্য আবার 3টি নিয়ম সাধারণত অ্যাপ্লাই করতে হয়। প্রথম নিয়মটি হলো অতীত তথ্যের ক্ষেত্রে, অর্থাৎ কোনো বিনিয়োগ ক্ষেত্রের যদি অতীতের তথ্য দেয়া থাকে, অতীতে ঘটে গেছে এই ধরনের তথ্য দেয়া থাকে, অর্থাৎ অতীত আয় দেয়া থাকে, তাহলে আমরা আদর্শ বিচ্যুতি বা সিগমা বের করব √, সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1। আর যদি অতীত তথ্য না দিয়ে যদি বিনিয়োগ ক্ষেত্রের সম্ভাব্য ভবিষ্যতের তথ্য দেয়া থাকে, সম্ভাব্য তথ্য দেয়া থাকে, তবে সে সম্ভাব্য তথ্য দেয়া থাকার পরেও যদি সম্ভাবনার মানটি দেয়া না থাকে তখন আমরা আদর্শ বিচ্যুতি বের করব আগের মতোই, শুধু পার্থক্য হলো নিচে n দেব, n-1 জায়গায় কী দেবো? n দেব। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা মাথায় রাখবা, কারণ এতগুলো সূত্র তোমার মাথায় রাখা সম্ভব না। সেক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন অতীত তথ্যের ক্ষেত্রে নিয়ম বা ফর্মুলা সূত্র হলো এটা, যখন আমরা সেটা সম্ভাব্য তথ্য হবে কিন্তু সম্ভাবনার মান দেয়া থাকবে না, তখন আমরা n-1 জায়গায় কী দিয়ে দেব? n দিয়ে দেব। এখন প্রশ্ন হলো xi-টা কি? xi-টা কি? xi হলো x1 x2 ... এভাবে xn পর্যন্ত, অর্থাৎ যতগুলো তথ্য দেয়া থাকবে ততগুলো তথ্য আইতম তথ্যের ধারা। আয়ের মান কি? 1 2 এভাবে n পর্যন্ত, যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট নেই, সুতরাং 1 2 কত পর্যন্ত? n পর্যন্ত হলো আমার কি? x
এক্স এর মান। তাহলে এক্সটা হলো একটা আয় ধরে নিলাম বা একটা তথ্য। আইটা কি? আইটা হলো 1 2 অর্থাৎ কত বছরের, কত সময়ের বা কত সংখ্যার সেটি। তাহলে এক্স সমান আমরা ধরতে পারি x1 x2 ডট ডট xn পর্যন্ত। তাহলে x1 ধরে নিলাম আমাদের 3 বছরের তথ্য দেয়া আছে, তাহলে x1 হবে প্রথম বছরের আয়, x2 হবে দ্বিতীয় বছর আয়, এভাবে x3 পর্যন্ত আমরা যাব। এরপর আসো গড় আয় অর্থাৎ এক্স বারটা কি? এক্স বার হলো গড় আয় বা প্রত্যাশিত আয়। তাহলে এই গড় আয় বা প্রত্যাশিত আয়টা কীভাবে বের করব? যত বছরের তথ্য দেয়া থাকবে অর্থাৎ যত বছরের আয় দেয়া থাকবে তত বছরের আয়ের সমষ্টি ভাগ বছরের সংখ্যা বা পদ সংখ্যা। তাহলে সামেশনকে আমরা ভেঙে ফেললাম x1 প্লাস x2 ডট ডট xn পর্যন্ত। আমাদের এখানে যেহেতু কত বছরের তথ্য দেয়া আছে সেটি নির্দিষ্ট করা নাই নিয়মের ক্ষেত্রে, সুতরাং আমরা ধরে নিচ্ছি n তম বছর পর্যন্ত। তাহলে প্রথম বছরের আয়, দ্বিতীয় বছরের আয় ডট ডট এভাবে n তম বছরের আয় ভাগ বছরের সংখ্যা হলো n বা পদ সংখ্যা আমরা এটাকে বলতে পারি। আবার অনেকে এক্সরা আমরা আয় বুঝাইছি বা তথ্যের ধারা বুঝেছি, অনেকে এক্সের জায়গায় আর ব্যবহার করতে পারে। কিন্তু তুমি কোন অ্যালফাবেট ব্যবহার করবা, তুমি ইচ্ছাগুলো আর ব্যবহার না করে অন্য একটি অ্যালফাবেটও ব্যবহার করতে পারো, কিন্তু তোমার উদ্দেশ্য হলো ওই অ্যালফাবেট দ্বারা তুমি কি বুঝাচ্ছ। আমি এখানে এক্স দ্বারা কি বুঝাচ্ছি? তথ্যের ধারা বুঝাচ্ছি, আয় বুঝাচ্ছি। তাহলে এক্সটাকে আমি আয় বুঝাচ্ছি, কেউ ইচ্ছা করলে আরও বুঝাইতে পারে, কেউ ইচ্ছা করলে কেউ বুঝাইতে পারে, যার যেটা ইচ্ছে, কিন্তু তুমি কি বুঝাচ্ছ সেটি হলো মুখ্য বিষয়। তাহলে আমরা এক্স দ্বারা আয় বুঝাচ্ছি। আই হলো কি? একটা ধারা 1 2 3 4 5 6 এভাবে n পর্যন্ত। তাহলে এক্স বার কি? গড় আয় বা প্রত্যাশিত। এটা আমরা কীভাবে বের করবো? এভাবে। এখন এই সূত্রটা নিয়ে একটু কথা বলি। এক্স আই মাইনাস এক্স বার প্রত্যেকটা মান থেকে, প্রত্যেক বছর আয় থেকে গড় আয়টা বা প্রত্যাশিত আয়টা বাদ যাবে। অর্থাৎ এটাকে আমরা এভাবে করতে পারি রুট ওভার দিয়ে এক্স আই। তাহলে প্রথম বছরের মান হলো কি? x1 মাইনাস এক্স বার হোল স্কয়ার, সামেশনের জন্য হলো কি? প্লাস। এরপরে আবার এক্স আই থেকে মাইনাস হবে। তাহলে এক্স আই বলতে দ্বিতীয় মানটি x2 মাইনাস এক্স বার হোল স্কয়ার, এভাবে সামেশনের জন্য কি? প্লাস। এভাবে চলতে থাকবে, যতগুলো তথ্য ততটুকু পর্যন্ত যাবে। আর নিচে কি হবে? n মাইনাস 1। তাহলে আমরা বুঝতে পারছি যে অতীত তথ্যের ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি এভাবে বের করে, এবং সম্ভাব্য তথ্যের ক্ষেত্রে যখন সম্ভাবনার মান দেয়া থাকে না তখন আদর্শ বিচ্যুতি এভাবে বের করে, অর্থাৎ নিচে -1টি হবে না। এবার বলি, যখন আদর্শ বিচ্যুতির মান বেশি হবে ঝুঁকি বেশি, আদর্শ বিচ্যুতির মান কম হলে ঝুঁকি কম। এখন একক বিনিয়োগ ক্ষেত্রের আমরা কিভাবে সিদ্ধান্ত দেব? একক বিনিয়োগ ক্ষেত্রের ক্ষেত্রে যদি ঝুঁকি পরিমাপ করতে হয় তাহলে একটা আদর্শ মান দেয়া থাকবে, সে আদর্শ মানের সাথে আমরা কম্পেয়ার করব। ওই আদর্শ মান থেকে যদি একক বিনিয়োগ ক্ষেত্রের আদর্শ বিচ্যুতি বেশি হয় তাহলে এটির ঝুঁকি বেশি। ওই আদর্শ মানের চেয়ে আমাদের নির্ণীত আদর্শ বিচ্যুতি যদি কম হয় তাহলে ঝুঁকির পরিমাণ কম। কিন্তু দুটি বিনিয়োগ ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি আমরা কম্পেয়ার করব কোনটির ঝুঁকি বেশি। যেই বিনিয়োগ ক্ষেত্রের আদর্শ বিচ্যুতি বেশি হবে সেই বিনিয়োগ ক্ষেত্রের ঝুঁকি হবে বেশি। যে বিনিয়োগ ক্ষেত্রের আদর্শ বিচ্যুতির মান কম হবে সেই বিনিয়োগ ক্ষেত্রের ঝুঁকি হবে কম। এটি হলো দুটি বিনিয়োগ ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো অতীত তথ্য এবং সম্ভাব্য তথ্য কি? সম্ভাবনার মান দেয়া থাকবে না। কিন্তু সম্ভাব্য তথ্যের ক্ষেত্রে যদি সম্ভাবনার মান দেয়া থাকে তখন আমরা কিভাবে আদর্শ বিচ্যুতি বের করব? আমরা একটু এখানে করে ফেলি। গ, সম্ভাব্য তথ্যের ক্ষেত্রে সম্ভাবনার মান দেয়া থাকবে। এক্ষেত্রে সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ইন্টু pi। আমরা সম্ভাব্য তথ্য যদি দেয়া থাকে এবং সেক্ষেত্রে যদি ওই ঘটনা ঘটার সম্ভাবনাটাও দেয়া থাকে তখন আমরা আদর্শ বিচ্যুতি বের করবো সামেশন রুট ওভার সামেশন xi মাইনাস এক্স বার
হোল স্কোয়ার ইন্টু পিআই। তো এক্সআই সম্পর্কে আমরা ধারণা অর্জন করেছি। এক্স মানে আমরা আয় ধরেছি, ঠিক আছে, আয় একটি ধারা 1 2 3 এভাবে এন পর্যন্ত। এক্স বার সম্পর্কে আমরা বলেছি, তবে এক্স বার সম্পর্কে বলেছি আমরা অতীত তথ্য এবং সম্ভাব্য তথ্য যখন সম্ভাবনার মান দেয়া থাকবে না। পিআই সম্পর্কে আমরা বলি নাই, আমরা এখন এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। পিআই সমান হবে P1 P2 ডট ডট এভাবে, যেহেতু আমরা মানটি নির্দিষ্ট নয় Pn পর্যন্ত। পিআই হলো অর্থাৎ আইতম তথ্যের সম্ভাবনা, আইতম তথ্যের সম্ভাবনা। পি প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা। এখানে আমরা পি দ্বারা কি বোঝাচ্ছি? সম্ভাবনাকে বোঝাচ্ছি। যেমন P1 প্রথম বছরের সম্ভাবনা, P2 দ্বিতীয় বছরের সম্ভাবনা। অর্থাৎ প্রথম বছরের আয়ের ক্ষেত্রে বা প্রথম বছরের তথ্যের ক্ষেত্রে প্রথম বছরের সম্ভাবনা, দ্বিতীয় বছরের তথ্যের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সম্ভাবনা, এভাবে এনতম বছরের সম্ভাবনা। তাহলে আমরা পিআই দ্বারা বুঝালাম কি? P1 P2 Pn অর্থাৎ আয়তম তথ্যের সম্ভাবনা। এই ক্ষেত্রে যখন সম্ভাবনার মান দেয়া থাকবে তখন এক্স বার অর্থাৎ প্রত্যাশিত আয় আগের নিয়মে বের করলে হবে না। এক্স বার সমান হবে এক্স আই ইন্টু পিআই। আয়ের মান কি? আয়ের মান হলো আমরা আগেই আলোচনা করেছি 1 থেকে n পর্যন্ত, i ইকুয়াল টু 1 to n। তাহলে সামেশন এক্স আই ইন্টু কি? পিআই। তাহলে এক্স আই বলতে x1 P1 প্লাস x2 P2 প্লাস ডট 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 প্লাস xn Pn। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। xi ইন্টু পিআই তার মানে কি? xi সমান আমরা জানি x1 x2 x3 এভাবে xn পর্যন্ত। পিআই সমান জানি আমরা P1 P2 এভাবে Pn পর্যন্ত। তাহলে xi ইন্টু পিআই হবে কি? হবে x1 ইন্টু P1 সামেশনের জন্য প্লাস x2 P2 সামেশনের জন্য প্লাস, এভাবে n পর্যন্ত। তাহলে আমরা এইভাবে কি বের করতে পারবো? আদর্শ বিচ্যুতি যখন কি দেয়া থাকবে? সম্ভাবনার মান দেয়া থাকবে। যখন কি দেয়া থাকবে? সম্ভাবনার মান দেয়া থাকবে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি, অর্থাৎ সামেশনকে আমরা ভেঙে ভেঙে করব, তখন কি হবে? x1 মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু P1 প্লাস x2 মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু P2 প্লাস, এভাবে যেতে থাকবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রত্যাশিত আয়টা কি যাবে? বাদ যাবে। প্রত্যাশিত আয় বাদ যাবে কি থেকে? ওই নির্দিষ্ট বছরের তথ্য থেকে। এটা হলো আপনার কি? আদর্শ বিচ্যুতি। তাহলে আদর্শ বিচ্যুতি বের করার কয়টা নিয়ম দেখালাম আমরা? 3টি নিয়ম দেখালাম, যেটি যেখানে প্রয়োগযোগ্য, অর্থাৎ তোমার প্রশ্নের তথ্যের উপর নির্ভর করে তুমি সূত্রগুলো ব্যবহার করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অতীত তথ্যের ক্ষেত্রে অতীত তথ্য দেয়া থাকে এবং সম্ভাবনার মান দেয়া থাকে। এই দুটি জিনিস তোমাদের পরীক্ষায় বেশি আসে। সম্ভাব্য তথ্য সম্ভাবনার মান দেয়া থাকে না, এই ধরনের অঙ্ক খুব একটা আসে না। তাহলে ঝুঁকি পরিমাপ করার দ্বিতীয় পদ্ধতিটি বিভেদাঙ্ক। ইংরেজিতে কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই জন্য আমরা সংক্ষেপে সিভি ইউজ করেছি। সিভি সমান হবে সিগমা বাই এক্স বার ইন্টু 100 ফর পার্সেন্টেজ, না দিলেও চলে। তাহলে সিগমা অলরেডি আমরা আগেই সিগমা বের করে নিই, আদর্শ বিচ্যুতি বের করে নিই, করার পরে সেটাকে আমরা গড় আয় বা প্রত্যাশিত আয় দ্বারা কী করব? ভাগ করবো। এগুলো আগে বের করা হয়ে যায় ইন্টু 100 ফর পার্সেন্টেজ। আদর্শ বিচ্যুতির ক্ষেত্রেও তোমরা এটাকে শতকরায় প্রকাশ করে নেবে। করতে করতে তোমার রেজাল্ট আসবে দশমিকে, এবং দশমিককে 100 দ্বারা গুণ করলে তুমি শতকরায় রেজাল্টটি পেয়ে যাবে। ঠিক বিভেদাঙ্কর ক্ষেত্রেও কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ক্ষেত্রেও 100 দিয়ে গুণ করলে তুমি কি পেয়ে যাবা? শতকরা ফলাফল পেয়ে যাবা বা শতকরা প্রকাশ করতে পারবা। তাহলে সিগমা সম্পর্কে আমরা আলোচনা করেছি, এক্স বার সম্পর্কে আলোচনা করেছি। এখন এই দুটার সাহায্যে আমরা বের করব কি? বিভেদাঙ্ক। এবং এই বিভেদাঙ্ক হলো ঝুঁকি পরিমাপ করার সবচেয়ে ভালো একটি পদ্ধতি, অর্থাৎ অনেক নিখুঁত ফলাফল দিয়ে থাকে বিভেদাঙ্ক।
যখন দুটি প্রকল্পের আমরা আদর্শ বিচ্যুতির মাধ্যমে বা গড় আয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিতে না পারি কোন প্রকল্পটি গ্রহণ করব, তখন আমরা বিভেদাঙ্ক দ্বারা অ্যাকচুয়াল ঝুঁকিটা পরিমাপ করে আমরা সিদ্ধান্ত দিতে পারি। আরেকটি পদ্ধতি আছে যেটি এখন আমরা ব্যবহার করি না, সেটি হলো ভেদাঙ্ক। ভেদাঙ্কটা সহজ একটু বলে নিই। ভেদাঙ্কটা হলো আমরা যেটা সিগমা বের করব, সিগমা আদর্শ বিচ্যুতি বের করব, সেই আদর্শ বিচ্যুতির মানটাকে বর্গ করলে, স্কোয়ার করলে আমরা পেয়ে যাব কি ভেদাঙ্ক। আদর্শ বিচ্যুতিকে বর্গ করলে কি পাবো ভেদাঙ্ক। ভেদাঙ্কর ক্ষেত্রেও যদি মান বেশি হয় তাহলে ঝুঁকি বেশি, যদি মান কম হয় তাহলে ঝুঁকি কম। বিভেদাঙ্কর ক্ষেত্র যদি বিভেদাঙ্কর মান বেশি হয় তাহলে ঝুঁকি বেশি, যদি বিভেদাঙ্কর মান কম হয় তাহলে ঝুঁকি কম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম কি ঝুঁকি ও মুনাফার হারের কিভাবে ঝুঁকি পরিমাপ করা হয়। আর ঝুঁকি পরিমাপ করতে হলে আমাদের পরিসংখ্যানের দুটি পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে। একটি হলো আদর্শ বিচ্যুতি সিগমা বা পরিমিত ব্যবধান, আরেকটি হলো কি বিভেদাঙ্ক। আমরা দুটি নিয়ম লিখিয়েছি এবং আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমরা ওটাকে তিনভাবে উপস্থাপন করেছি। যখন যে তথ্য দেওয়া থাকবে সেই আলোকে আমরা অঙ্ক সমাধান করব বা সমস্যাগুলো সমাধান করব। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কিছু সমস্যা নিয়ে, অর্থাৎ প্রায়োগিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই নিয়মগুলোর আলোকে আমরা কিছু প্রায়োগিক সমস্যা তোমাদেরকে সমাধান করব এবং একই সাথে আমরা আরও কিছু নিয়ম আছে, যেমন পোর্টফোলিও বা পত্রকোষ বিনিয়োগ নিয়ে আমরা আলোচনা করব এবং মুনাফার হার নিয়েও আমরা কিছু নিয়ম দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে সর্বশেষে আমরা দু একটি সৃজনশীল সমস্যা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বশেষ একটি কথা বলছি, সেটি হলো এই কোভিড-19 সময়ে চৌমুহনী সরকারি এসএ কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রথম থেকেই শিক্ষার্থীদের যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটিকে কিছুটা হলেও পূরণ করার জন্য চৌমুহনী সরকারি এসএ কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্যার প্রথম থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন এবং চৌমুহনী কলেজের প্রত্যেক শিক্ষক অনলাইন ক্লাস পরিচালনা করছে। আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো দেখো এবং শুনো, অনুধাবন করার চেষ্টা করো, আমার মনে হয় অনেকখানি তোমাদের ক্ষতি পুষিয়ে যাবে এবং আমাদের এই পরিশ্রম সার্থক হবে। তোমরা সবসময় চৌমুহনী সরকারি এসএ কলেজ যে পেজ আছে সেই পেজের সাথে থাকবা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই লেকচারের উপর অথবা যে কোনো আমাদের শিক্ষকের লেকচারের উপর যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের মেসেজে গিয়ে আমাদেরকে মেসেজ করবা অথবা পার্সোনালিও আমাদেরকে ইনবক্সে পেজের ইনবক্সও নক করতে পারো অথবা আমাদের পার্সোনালিও ইনবক্সে তোমরা নক করবা। তাহলে আমরা সেই প্রবলেমগুলো বা প্রশ্নগুলো সমাধান করে দেব। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজ গৃহে অবস্থান করবা। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।